দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। গল্প নয় সত্যি, যেখানে রোজকার রাজনীতির কচকচানি নয় খুন, দুর্ঘটনা, মৃত্যুর মিছিল। আজকে আমরা আবারও শুনবো কিছু ভালো লাগার এবং ভালোবাসার ভিন্ন স্বাদের গল্প, এমন গল্প যা বদলে দেবে আপনার ভাবনাকে। আর এমনই কিছু গল্প নিয়ে আজকে আবারও দেখব গল্প নয় সত্যি। দুয়ারে চলমান হাসপাতাল, ভাবছেন তো ব্যাপারটা কি? বাসের মধ্যে আস্ত একটা হাসপাতাল। করোনার সময়ও ছুটেছে এই বাস কাম হাসপাতাল, এখনো ছুটছে। চলুন দেখে নেওয়া যাক অভিনব হাসপাতালের হাল হাকিকত। বাসের মধ্যেই আস্ত একটা হাসপাতাল। করোনার সময়ও ছুটেছে এই বাস কাম হাসপাতাল, এখনো ছুটছে। ভেতরে কি নেই? আমি যাদের সঙ্গে দাঁড়িয়ে আছি তারা একটা হসপিটাল চালান মানে সত্যিকারের সেই হসপিটালটা চলে। পিছনেই হসপিটাল রয়েছে, একটু পরেই দেখবেন কিরকম গড়গড়িয়ে চলছে। হ্যাঁ, হেলথ অন হুইলস, যেটা খুব দরকার। যেখানে প্রাইভেট হাসপাতালে গরিব লোকেরা যেতে পারে না, বড় লোকেরাও যেতে ভাবনা চিন্তা করেন, তার কারণ ঘটি বাটি বাধা দিয়ে তারপরে প্রাণ হাতে নিয়ে ফিরে আসতে হয়। লিটারালি মারা যান পেশেন্ট, কোনো যত্ন আত্মীয় হয় না। তার জায়গায় বাড়িতে যদি ঘরের কাছে আপনার দুয়ারে এরকম হাসপাতাল চলে আসে, সেই চালানো হাসপাতালটাকে চালাচ্ছেন, একদম এরকম উদ্যোগ আগে কখনো হয়নি। নিয়ে যাচ্ছেন শহরের বিভিন্ন জায়গায়, একদম টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত রাস্তায় চলছে এই হসপিটাল, এবং সঙ্গে রয়েছেন এই চালিকা শক্তি। চলুন দেখি, আমরাও চলি এই চলন্ত হাসপাতালের সঙ্গে। হেলথ অন হুইলের ভাবনা হচ্ছে বায়োকেয়ার উত্তমদার, এবং উত্তমদার সঙ্গে আমিও যোগ দিয়েছি। মানে যেখানে প্রত্যন্তর গ্রামে বলুন বা কর্পোরেট অফিসগুলো বলুন, বিভিন্ন এলাকায় আমরা এই বাস নিয়ে যাব। এখানে ইসিজি, এক্সরে, ব্লাড, পিএফটি, ল্যাবের যেসব টেস্টগুলো হয় ব্লাডের, এবং অডিওমেট্রি, প্রত্যেকটা এখানে টেস্ট হচ্ছে, এবং আমাদের ডক্টর থাকছেন এবং রিপোর্ট অন দ্য স্পট আমরা দিয়ে দিচ্ছি। যেখানে মনে করুন একটা এক্সরে যখন আমরা করাতে যাই সরকারি হসপিটাল, একটু ডেট ফেট পরে লাইন দিতে হয়। আমরা যদি তাদের বাড়িতে গিয়ে এগুলো করে আসি, মানে বলতে পারলেন আপনি যেমন বললেন যে চলন্ত হসপিটাল একটা, আমাদের এই ধারণা। আমরা আজকে গোটা কলকাতায় বাস নিয়ে ঘুরবো। দেখুন, এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে গত বছর 2024 সালের 1 জুলাই ডক্টর স্টেতে ইনঅগ্রেট হয়। এটার পিছনে, এই পুরো প্রজেক্টটার পিছনে একটাই চিন্তা ছিল, যেটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কর্পোরেট বেল্ট এবং প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষের পক্ষে আসাটা সম্ভব নয়, এবং কর্পোরেট সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে মেডিকেল হেলথ ক্যাম্পগুলো হয় সেগুলো, এবং অ্যানুয়াল বেসিস যে হেলথ ক্যাম্পগুলো হয়, সেখানে তাদেরকে যখন আসতে হয় তখন অনেকটা হিউম্যান রিসোর্স, প্রোডাক্টিভিটি, অনেক কিছু নষ্ট হয়। আমরা সেই জিনিসটা চাই না। আমরা চাইছি আমরা সেই জায়গায় পৌঁছে যাব, জাস্ট আমাদের একটু স্পেস দরকার এবং ইলেকট্রিক সাপ্লাই দরকার। তো তারা উইথাউট লুজিং দ্য প্রোডাক্টিভিটি তারা যাতে পুরো ম্যান্ডেটরি হেলথ ক্যাম্পগুলো অর্গানাইজ করতে পারে, এবং সেক্ষেত্রে সুস্থভাবে সমস্ত কিছু চালানো সম্ভব। আমাদের টোটালি বাসের মধ্যে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে পিএফটি, ইসিজি, এবং ফার্স্ট টাইম ইন ইস্টার্ন জোন বলতে পারি, যেটা হচ্ছে 400 কেভির এক্সরে সিস্টেম রয়েছে, যেটাতে পুরো সিস্টেমটাই কাউকে কখনো যেতে হচ্ছে না, উইথাউট ওয়েস্টিং টাইম সমস্ত সুবিধাটাই এখানে হচ্ছে। এবং এই চিন্তাটা সম্পূর্ণভাবে মিস্টার উত্তম কুমার শাহ, যিনি এনার ওনার, তিনি অনেক বছর থেকে চেয়েছিলেন। তো ফার্স্ট টাইম আমরা 2024 সালে এটা ডক্টর স্টেতে আমরা এটা ফাইনালি লঞ্চ করতে পেরেছি। অত্যাধুনিক সরঞ্জাম, রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্সরে সবই পাবেন এই চলন্ত হাসপাতালে। বাস মানে হসপিটাল চলতে শুরু করেছে, আর আমরা ঢুকে পড়েছি। সত্যি ঢুকেও অবাক হচ্ছে চারিদিকে তাকিয়ে। শুধুমাত্র এই ঝাঁকুনিটা ছাড়া আর বাইরের এই ছবি ছাড়া যদি ভেতরে দেখি, একবারের জন্যও কিন্তু মনে হচ্ছে না আমি কোনো হাসপাতাল, মনে হচ্ছে যে হাসপাতাল রয়েছে। নীল সাদা রং এক একটা ঘর, সেই ঘরের ওপরে লেখা রয়েছে কোনটা কী রুম। পিএফটি রুম আমি দেখতে পাচ্ছি, ইসিজি রুম আরও রয়েছে, এবং এমনকি রিসেপশন পর্যন্ত
রয়েছে, রিসেপশনে বসে রয়েছেন, যার উদ্যোগ যিনি মূলত সামনে রয়েছেন সেই দিদি সোমাদি। আমি আপনাকে প্রপোজাল দেবো, প্রপোজাল দেওয়ার পর আপনি আমাকে বলবেন কবে কোথায় কোন লোকেশনে বাস যাবে। আমরা হ্যাঁ ইসিজি, এক্সরে, পিএফটি, ব্লাড, ল্যাবের যা 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 আপনার টেস্ট আছে। তো এই চলন্ত বাসের মধ্যে ইসিজি, পিএফটি, এক্সরে, অডিওমেট্রি, কানের যারা শুনতে পায় না তাদের শ্রবণ যন্ত্র পরীক্ষা, তারপর ব্লাড, মনে করুন ব্লাডের সব রকম টেস্ট, ওপিডি একটা ডক্টর থাকছে, মেডিসিন, সব কিছুই আমরা এখানে প্রোভাইড করছি। মানে বলতে পারেন খুব স্বল্প মূল্যে যারা এক ছাদের তলায় অনেকগুলো এখানে আমরা টেস্ট করাতে পারছি উইথ ডক্টর। এবং সেরম রেফার আমরা যদি দেখছি যে খুব কন্ডিশন খারাপ, তখন আমরা বিভিন্ন হসপিটালে তাদের অ্যাডমিশনও করিয়ে দিচ্ছি। এবং আমাদের এখানে ক্যান্সার স্ক্রিনিংও টেস্ট হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, কোলন ক্যান্সার, আর হচ্ছে আপনার ওভারিয়ার সার্ভিক্যাল ক্যান্সার, এই তিনটে স্ক্রিনিংও আমরা করাচ্ছি। কেন এটা করছেন? দেখুন, স্বাস্থ্যই সম্পদ। আমরা এখন হেলথ অনেকটা সরকারি হসপিটাল ছাড়াও খুব বিভিন্ন নার্সিংহোম বা অনেকে যেতে পারছে না, তো তাদের আমি বেসিক্যালি আমি একটা এনজিও, হেলথ ক্লাব আমার এনজিও, সেই এনজিওর মাধ্যমে বাসটা আমাদের উত্তমবাবু যিনি আছেন বায়োকেয়ার থেকে নিয়েছে এবং আমি তার সঙ্গে কোলাবোরেশনে কাজটা করছি। বলতে পারেন দুয়ারে হসপিটাল, এই হচ্ছে আমাদের প্রকল্প। তো সেরমভাবে আমরা কাজটা করছি। যারা মনে করুন এক্সরে করাতে পারছে না, যেতে কোনো মনে করুন এমন জায়গা আছে যেখানে রুগীকে নিয়ে এক্সরে করাতে নিয়ে যেতে পারবে না, আমরা টেচার করে বাসে তুলে এক্সরেটা করিয়ে তার বাড়িতে মানে একদম দরজার দোরগোড়ায় গিয়ে আমরা এই পরিষেবাগুলো দিচ্ছি স্বল্প মূল্যে। এই হাসপাতালে ভর্তি হয়ে থাকা যায়? না, এই হসপিটালে ভর্তি হয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনাকে আমি রেখে দিতে পারি। বুঝতেই পারছেন যে আমি এই হাসপাতালে ভর্তি হয়ে গেছি, একদিনের জন্য ভর্তি হয়ে গেছি, সমস্ত টেস্ট করাচ্ছি, কারণ আমাদের সাংবাদিকতার পেশায় সময় হয় না। আমার কাছেই চলে এসছে হাসপাতাল, দুয়ারে হাসপাতাল বলুন আর যাই বলুন। ঘটনাটা হচ্ছে চলন্ত হাসপাতাল চালানো খুব কঠিন। এই যে টিম সোমাদি তারা এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাইছি এই যাত্রা শুভ হোক, শুভযাত্রা হোক এবং কোণে কোণে পৌঁছে যান এই টিম চলন্ত হাসপাতাল, দুয়ারে হাসপাতাল। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। হেলথ অন হুইল বা দুয়ারে চলমান হাসপাতালের এই কনসেপ্ট কিন্তু সত্যিই প্রশংসনীয়। আরও একটি প্রতিবেদন, আরও একটি গল্প শোনাই আপনাদের। অরবিন্দ ভবনে প্রদর্শনী কি কি আছে জানলে অবাক হবেন। আগের যুগের খেলনা, অস্ত্র, লণ্ঠন, ক্যামেরা, আরও কত কি রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। পুরোনো দিনের আমেরিকার লণ্ঠন দেখেছেন? কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি অস্ত্র ব্যবহার করা হতো, সেই সময়কার খেলনা, প্লেন, যুদ্ধ বিমান দেখেছেন? কোনো সংগ্রহশালায় পাবেন না, পাবেন ব্যক্তিগত সংগ্রহে। এবং যারা ব্যক্তিগতভাবে এই সমস্ত কিছু সংগ্রহ করেন তাদের একটা প্রদর্শনী এতে এসেছে। চলুন অদ্ভুত অদ্ভুত জিনিস, ইন্টারেস্টিং জিনিস আজকে আপনাদের দেখাই। অরবিন্দ ভবনে প্রদর্শনী কি কি আছে জানলে অবাক হবেন। টিনের যুদ্ধ বিমান, বিশ্বযুদ্ধের খেলনা, তরোয়াল, ব্রিটিশ পুলিশের চাবুক, আরো কত কি। চলুন শুনে নিই সংগ্রাহকের কাছে। এটা অ্যাকচুয়ালি একটা হুইপ। এটা দিয়ে মাউন্ট পুলিশ তখন মারধর করতো আমাদের। এই হলো দিশি ডান্ডা আমাদের, এই হলো আমাদের স্বরাজ। এটা ধরুন একটা তলোয়ার, দেখুন এখানটায় ব্রিটিশ ইনসিগনিয়া আছে। এটি আমাদের একটি অস্ত্র বটে, কিন্তু একটু বিশেষ কাজে লাগে। এটা বলার দরকার, আমি নিয়ে এসেছি, কলকাতার লোকেদের দেখার দরকার, কারণ বেশিরভাগ লোকে এই জিনিস দেখেন। আপনারা কেউ বলতে পারবেন এটা কি? এইটি হচ্ছে সেই কুখ্যাত শীতকাঠি।
সিদেল চোরেরা যেটা ব্যবহার করতো, এটা অবশ্যই স্বরাজ, এটা ব্রিটেন থেকে আসেনি, ব্রিটিশদের হাত ধরে এটা এখানে আসেনি। এটা একটা ওয়াকিং স্টিক। এর মজা হচ্ছে কি, যদি কোথাও আপনি টায়ার্ড হয়ে পড়েন তাহলে এটার উপর বসতে পারেন, এইভাবে খুলে বসা যায়। আর মজা হচ্ছে কি, যদি কোনো নরম জায়গায় আপনি এটা বসে পড়েন তাহলে ভেতরে চলে যেতে পারেন। তখন এখানে একটা চাকি দেওয়া আছে, এটাকে খুলে এই নিচে লাগিয়ে নিতে হয়, তাতে করে ভেতরে চলে যাবেন না। এই জন্য একটা স্পেশাল ধরনের স্টিক। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা হেলমেট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা হেলমেট, যেমন এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পোশাক পেছনে ওই যে ঘন্টায়। এটা হচ্ছে গিয়ে IMS, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা মেডিকেল সার্ভিসে ছিল তাদের পোশাক। নেতাজি সুভাষ কারো বাড়ি এসেছিলেন, সে কথা লেখা আছে বাড়ির গিন্নির খাতার পাতায়। স্বাধীনতার দিন শহরের রাস্তায় উৎসবের মিছিল, এমন সব সংগ্রহও আছে। আমাদের এখানের যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি এই কলকাতা কথকথা গ্রুপের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে রাজ থেকে স্বরাজ, এই পরিবর্তনটা কিভাবে কলকাতার মানুষের মধ্যে উঠে এসেছে, সেটার পাথুরে প্রমাণ বা স্টোন এভিডেন্স এখন অবধি কী পাওয়া যেতে পারে, এই নানা রকম বিষয় নিয়েই আমরা এখানে প্রদর্শিত করেছি। বেসিক্যালি আমি যে বিষয়টাকে সংগ্রহ করি তাকে বলা হয় এফেমেরাল। এফেমেরাল মানে খুব কম সময়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি বাসে উঠলেন, বাস থেকে নেমে গেলেন, আপনি একটা টিকিট কাটলেন। এই টিকিটটা ভ্যালিডিটি যতক্ষণ আপনি বাসের মধ্যে আছেন। এরকম ফেলে দেওয়া এবং খুব কম গুরুত্বপূর্ণ নথিকে কী করে গুরুত্ব আরোপ করে তাকে একটা কলকাতার স্বদেশিয়ানার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলোই আমি দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে একটা আমি জিনিস দেখিয়েছি যে বছর আমাদের সিপাহী বিদ্রোহ হয়, সে বছর হঠাৎ নভেম্বর মাসে রব উঠল যে সিপাহীরা এখানে আসবেন এবং সিপাহীরা এখানে এসে কলকাতা দখল করে নেবেন। তা সেই সময় হেনরি এডওয়ার্ড ব্র্যাডেন বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি এখানকার শেরিফ ছিলেন। তিনি এই কলকাতাকে খুব নিজের মতন করে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা একদিকে যেমন এই হেনরির সই করা একটা নথি আছে, এখানে নেতাজির সই করা একটা আমি ছবিও দেখেছি। সেই ছবিটা হচ্ছে 1942, যখন হি ওয়াজ ইন জার্মানি। আমি সেখান থেকেই অনেক কষ্ট করে দুর্লভ সংগ্রহ করে এনেছি। এছাড়াও এখানে স্বাধীনতা যে বছর হয়েছিল, মানে 1947, আসলে আমি ডেটটাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, কেননা তার পেছনে কিছু লেখা ছিল না। আমি একটা ফাইলের মধ্যে বেশ কিছু ছবি পাই, সেখানে কিছু পাঞ্জাবি রিফিউজির ছবি ছিল এবং কলকাতারও কিছু ছবি ছিল, যে ছবিগুলো সত্যিই দুষ্প্রাপ্য। এবং আমার কাছে একটা খুবই মানে গর্বের বিষয় যে 1947-এ কলকাতার মানুষ কী করে স্বাধীনতা উদযাপন করছিল তার একটি ছবি বা 4-5টা ছবি আমি পেয়েছি। সেই ছবিগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি একটা পুরনো ফাইল ঘাঁটতে একটা কাগজ পাই। আসলে এই কাগজটাও আমি এখানে ডিসপ্লে করেছি, কেন কাগজটা খুব সাধারণ 4টি কথা লেখা আছে। আজকে আমার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, আমি তাকে প্রণাম করিয়াছি। এই 4টি লাইন লিখেছেন। আমার এটা পড়ে মনে হলো যে দেখো, তখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লোককে বলা নেই, কিছু নেই। ধরো কোনো একটা মাসিমা বা কোনো একটা বাড়ির গৃহবধূ, উনি নেতাজিকে দেখেছেন, ওনার বাড়িতে এসেছেন, উনি কি করবেন কাউকে বলতে পারছেন না, উনি কাগজে লিখেছেন যে আমি নেতাজিকে দেখেছি, আমি প্রণাম করেছি। আসলে সেটা আমাকে থ্রিল্ড করে দেয় যে ওই যে সাধারণ মানুষগুলোর জীবনগুলো উঠে আসে। এটা হয়তো দেখতে গেলে সংগ্রহ নয়, এটা ছিঁড়ে ফেলে দেওয়া, কেন এগুলোর কোনো দাম নেই। কিন্তু এগুলোই হচ্ছে এই এফেমেরালের মজা, যেগুলো ক্ষণিক গুরুত্বপূর্ণ। সেই ভদ্রমহিলাও হয়তো জানেন না, সেই কাগজটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আছে রানারের লাইট, আমেরিকার পুরনো লণ্ঠন, আছে বিশ্বযুদ্ধের সময়কার ক্যামেরা। রবি ঠাকুরের বিয়ের ছবি তোলা হয়েছে যে কাঠের ক্যামেরা রয়েছে সেটাও। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান, USA বা বিভিন্ন জায়গার বিভিন্ন দেশে, উন্নততর দেশ সুইজারল্যান্ড, এরা আপনাদের মতো যারা সাংবাদিকতা করেন, যুদ্ধের সময় আপনাদের যেতে হয় বিভিন্ন জায়গায়, সেখানে প্রাণের মানে লাইভ রিস্ক নিয়ে যেতে হয়। সেই জন্যে সেখানে লুকিয়ে ফটো তুলতে হয়, যাতে সহজে লুকিয়ে। এটা নির্বাক ছবির মুভি ক্যামেরা, সাইলেন্ট অথচ মুভি ক্যামেরা সেই সময় ছিল। সেই সময় এরা গাছের আড়ালে গিয়ে, গাছের উপরে উঠে এবং জঙ্গলের আড়ালে গিয়ে এইভাবে সেই সব একটুগুলো তুলতো।
এখনো কি চালু আছে ক্যামেরাটা? হ্যাঁ চালু আছে, কিন্তু এখন এর ফিল্ম পাওয়া যাবে না। সে দরকার নেই, দেখি একবার চালিয়ে কোনখানটা দিয়ে দেখতে হবে। বাহ। এখান দিয়ে এটা দেখা। কবেকার ক্যামেরা বললেন? এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার বিশ্বযুদ্ধের করা হয়েছে। এবং প্রথম- চার্লি চ্যাপলিনের যখন শুটিং হয়েছিল বা যুদ্ধের যে ছবিগুলো আমরা দেখি এইসব ক্যামেরা দিয়েই তোলা হয়েছিল, নির্বাক ছবির মুভি ক্যামেরা। একবার দেখি কোনটা এ করতে দেখি। আজকে আপনাদের জন্য এখানে এসে এই ক্যামেরা দিয়ে, মানে বিশ্বযুদ্ধের ক্যামেরা দিয়ে আপনাদের ছবি তুলছি। এইটা তো এটাকে শুনতে পাচ্ছেন? আপনাদের সব ভিডিও উঠে গেল। সুহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।